আজকে বাংলাদেশ শিশু হসপিটাল এবং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজ এখানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এই হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ, এই হাসপাতালের বোর্ড মেম্বারবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি খুব চমৎকার একটি অনুষ্ঠান, কিন্তু আমার দুর্ভাগ্য যে এই ধরনের অনুষ্ঠানগুলোয় যারা আসেন তারা সবাই অত্যন্ত জ্ঞানী গুণী বিশেষজ্ঞ মানুষ, এবং আলোচনা যে বিষয়গুলো নিয়ে হয় সেই আলোচনার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক থাকে। কিন্তু দুর্ভাগ্য যে এতগুলো ভালো বক্তার প্রেজেন্টেশন এবং বক্তব্য এবং প্যানেল ডিসকাশন শোনার পরে প্রায় মধ্যাহ্ন ভোজের সময় চলে আসছে। এই সময় বক্তা হিসেবে কারো সামনে দাঁড়ানো এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং দুর্ভাগ্য। তা আমাকে এই দুর্ভাগ্য ইদানিং প্রায় বহন করতে হয়। আজকের এই অনুষ্ঠানে আমার কয়েকটি জিনিস খুব ভালো লেগেছে, আমি সেগুলো দিয়েই শুরু করতে চাই। প্রথমেই যখন এসেছি হাসপাতালটায় আমাকে ঘুরিয়ে একটু দেখালেন এবং আমার খুব ভালো লাগলো। এই হাসপাতালটায় আমাদের ঢাকায় অন্যান্য হাসপাতালের চেয়ে আপনারা বিপুল পরিমাণ শিশুদেরকে সামলাতে হয়, তারপরেও এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে রোগী হিসেবে আসেন। এটাও একটা এই হাসপাতালের বৈশিষ্ট্য যে সব ধরনের মানুষই এখানে আসতে আস্থা পান আপনাদের চিকিৎসার উপর, আপনাদের সেবার উপরে। দ্বিতীয় জিনিস যেটা ভালো লাগলো, আমাকে বসে ওনারা নতুন যে আপনাদের বোর্ড রুম হয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এখানে আমি বসলাম এবং আমাকে এক কাপ কফি দেওয়া হলো, খুবই ভালো লাগলো। তবে সেই ভালো লাগার মধ্যে সবচেয়ে ভালো লাগাটা ছিল ওখানে যে বোর্ডটা আছে চেয়ারম্যানদের নাম লেখা, সেখানে 1977-78 সালের দিকে আমার মরহুম পিতা ডাক্তার এম এ মতিনের নাম দেখলাম। সেটা আমার জন্য খুব ব্যক্তিগত একটা আনন্দের বিষয়। এই অনুষ্ঠানে আমি নিজে একজন চিকিৎসক এবং দীর্ঘদিন গবেষক হিসেবে কাজ করেছি। আপনারা অনেকে হয়তো নাম জানবেন, লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, একটা পাবলিক হেলথের ইনস্টিটিউট ইংল্যান্ডে। সেখানে আমি দীর্ঘদিন শিক্ষকতা এবং গবেষণা করার সুযোগ হয়েছে। তো সেই কারণেই হয়তো, এবং আমি ওখানে পাবলিক হেলথে পিএইচডিও করেছি, গবেষণার যে কোনো অনুষ্ঠানে থাকলে আমার কাছে মনে হয় যে অনেক কিছু শেখার একটা সুযোগ পাইলাম এবং এমন কিছু এখান থেকে শিখে যেতে পারবো যেটা হয়তো আমার যে কাজ আমাকে করতে হয় সেই কাজেও কাজে লাগবে, আমার নিজেরও একটু ডেভেলপমেন্ট হবে। তো আজকের অনুষ্ঠানে আসলে গবেষণাগুলো যে যারা উপস্থাপন করেছেন, অধ্যাপক ডাক্তার মির্জা জিয়াউল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকেই জানাই সাধুবাদ। একটি সুন্দর গবেষণা প্রাঞ্জলভাবে আপনারা উপস্থাপন করেছেন এবং সেখানে যে বিষয়টি নিয়ে আলোচনা, খুব কমই দেখা যায় যে গবেষণা হচ্ছে মেডিকেল সায়েন্সে একটা বিষয় নিয়ে, আর প্রতিদিনের দৈনিকে যে সংবাদের হেডিংগুলো হয় এই দুটো যখন একসাথে মিলে যায় এটা একটা বিরল ব্যাপার। তো আজকের এই গবেষণাগুলো খুবই প্রাসঙ্গিক, খুবই সেন্সিটিভ এবং খুবই ডিফিকাল্ট যে সময়টা আমরা গত 3-4 মাস ধরে পার করছি। সে বিষয়ে আমাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক প্রথম আলো শিশির মোড়ল, উনি যথার্থই কিছু প্রশ্ন তুলে ধরেছেন, যে প্রশ্নগুলো নাগরিক হিসেবে আমাদের সকলের মনেই আছে। তো আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলার আগে, আপনাদের এই শিশু হাসপাতাল, আপনাদের দীর্ঘ ঐতিহ্য, 50-এর উপরে বয়স এই হাসপাতালটি শুধু যে সেবা প্রদানের ক্ষেত্রেই আপনারা অনন্য ভূমিকায় আছেন তাই নয়, আমি বলবো হেলথ ম্যানেজমেন্টের দিক থেকে যদি চিন্তা করি, হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে যদি চিন্তা করি, আমাদের দেশে মূলত 2 ধরনের হাসপাতাল আছে। একটা হচ্ছে পাবলিক ফান্ডেড, সরকার চালায়, সরকার সবাইকে চাকরি দেয়, সরকার ওষুধ সাপ্লাই দেয় এবং গরিব মানুষ সেখানে গিয়ে মোটামুটি ফ্রি চিকিৎসা পাওয়ার কথা। এবং সেই হাসপাতাল এবং সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক সংকটের মধ্যে আমরা আছি, যে সংকট গত 15-17 বছর ধরে একদিকে অব্যবস্থাপনা, একদিকে আপনার দুর্নীতি, একদিকে অবহেলা, কেউ দেখার ছিল না। এমন এমন হাসপাতাল এবং প্রতিষ্ঠান আছে 4 বছর 5 বছর কেউ দেখতেও যায় না ওই বিল্ডিংটায় কি হচ্ছে। আমি নিজে এরকম বিল্ডিং
অনেকগুলো ভিজিট করে এসেছি। তো সেই একটা ব্যবস্থাপনা যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর শতকরা ৮০% মানুষ নির্ভর করে, সরকার জনগণের টাকায় সেটা তৈরি করেছে এবং পরিচালনার চেষ্টা করে, এবং নানা কারণে সেটা একটা সংকটের মুখে আছে। পাশাপাশি অন্য আরেকটা স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে একেবারে বেসরকারি যে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এটার যে একটা বিশাল নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কটিও কিন্তু বিশাল অংশের মানুষকে সার্ভিস দিয়ে থাকে। সেখানে সমস্যা হয়ে যায় আমাদের রেগুলেটরি যে রোলগুলো থাকার কথা, মান নিয়ন্ত্রণের যে বিষয়গুলো থাকার কথা, অনেক সময়ই সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে। আবার বেসরকারি ব্যবস্থাপনায় থাকায়, বেসরকারি মালিকানায় থাকায় এটি অন্য সব প্রতিষ্ঠানের মতোই একটা প্রতিষ্ঠান, যাকে কিছু মুনাফা অবশ্যই করতে হবে, সেই মুনাফা দিয়েই প্রতিষ্ঠানগুলো চলবে এবং গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে অল্প কয়েকটি আছে, হাতে গোনা, যারা আসলে শুরু থেকেই বছরের পর বছর সরকারি প্রতিষ্ঠানের মতোই, কখনো কখনো কিছু অবহেলিত সরকারি প্রতিষ্ঠানের চেয়েও বেশি সরকারি সাপোর্ট পেয়ে এসেছে। পাশাপাশি এই হাসপাতালগুলো কিন্তু আসলে একটা বেসরকারি প্রতিষ্ঠান, সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান। একটা ম্যানেজমেন্ট বোর্ড এটাকে পরিচালনা করেন, বোর্ডের গভর্নেন্সের দায়িত্ব আছে, ওনারা সেটা করেন, এবং এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ক্লিনিক্যাল ডাইরেক্টর বা পরিচালক যে নামেই ডাকে, ওনারা থাকেন অ্যাকচুয়ালি অপারেশনসটা চালান। আমি যেটা খেয়াল করলাম, বাংলাদেশে এই দুই মূলধারার বাইরে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, বলতে পারেন যেমন হলি ফ্যামিলি হাসপাতাল, ওটাও মোটামুটি বেসরকারি, কিন্তু সরকার থেকে যথেষ্ট সাপোর্ট পায়। আমাদের ডায়াবেটিক সমিতি এবং বারডেম হাসপাতালগুলো, তারাও বিশাল নেটওয়ার্ক এখন, তারাও কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান, সরকার থেকে নিয়মিত বছরের পর বছর ভালো সময় সাপোর্ট পায় তারা। এই মডেলটাই আমি দেখলাম যে এখানে আমাদের সরকারি মডেলে যে সমস্যা, আমাদের দেখা যায় যে মনিটরিং বা ব্যুরোক্রেটিক সিস্টেমের কারণে সব কিছু অনেক দেরি হয়। একটা ওষুধ কিনতে হলে একটা ফাইল 6 তলা বিল্ডিংয়ের 1, 2, 3 তলায় করে যেমন উঠতে হয়, হেঁটে হেঁটে ফাইল উঠতে থাকে আর নামতে থাকে। তো ফাইল ওঠানো আমার ভিড়ে সব কাজ অনেক দেরি হয়ে যায়, যেটারও প্রয়োজন আছে। আবার প্রাইভেট সেক্টরে দেখা যায় যে আমাদের যে এথিক্যাল যে ভূমিকাটা থাকার কথা, আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গাটা থাকার কথা, সেটা থাকে না। এই হাসপাতালগুলোতে, শিশু হাসপাতাল, হলি ফ্যামিলি বা ডায়াবেটিক হাসপাতাল, এরকম আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হার্ট ফাউন্ডেশন, তো এই মডেলটাতে দেখা গেছে যে এটার একটা সুন্দর ব্যালেন্সড একটা অবস্থা আমরা দেখতে পাই, যেখানে ম্যানেজমেন্টটাও চলছে, নিজেরাও তারা মোটামুটি রেভিনিউ জেনারেট করছে, যেটা দিয়ে তাদের গ্রোথ হচ্ছে, সঙ্গে সরকার একটা সাপোর্ট দিচ্ছে। তো এইটা থেকে আমাদের শেখার আছে যে আমরা আসলে হেলথ সিস্টেমকে যদি রিমডেল করতে চাই, আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে এই ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে দিয়ে সরকার যদি তাকে কিছু সাপোর্ট দেয়, সরকার যদি তাকে রেগুলেট করে, সেগুলো বেটার চলে কিনা দেখার বিষয়। তো শিশু হাসপাতাল সেই ক্ষেত্রে একটা ভালো নজির স্থাপন করেছে। বাংলাদেশে আশ্চর্য ব্যাপার, আমাদের এই আগারগাঁওয়ে কতগুলো ইনস্টিটিউট আছে, মহাখালীতে আমাদের ইনস্টিটিউট আছে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় যে কথাটি বললেন, জনসংখ্যার 1/3 এই শিশু বয়সী, অথচ আমাদের কিন্তু একটা ন্যাশনাল কোনো চাইল্ড হেলথ ইনস্টিটিউট নাই। সব কিছু ন্যাশনাল ইনস্টিটিউট মোটামুটি কিন্তু হয়েছে, এটা একটা আশ্চর্যভাবে হারিয়ে গেছে। এবং আমি বলবো এখানে আনইনটেনশনাল একটা ডেট্রিমেন্টাল রোল আপনাদের এই শিশু হাসপাতাল পালন করেছে। যেহেতু এটার নাম শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এইটাই তো শিশু ইনস্টিটিউট আছে, এটা কিন্তু আমাদের পারসেপশনে অনেকের মধ্যেই হয়তো ছিল যে ও শিশু হাসপাতাল তো আছে, অনেকে ইভেন জানেও না যে এটা যে বেসরকারি, মনে করে যে এটাই মেইন শিশু ইনস্টিটিউট, যেটা ইন এ ওয়ে গুড, বাট এটা খারাপ এফেক্ট হয়েছে। 54 বছর হয়ে গেছে আমরা চাইল্ড হেলথের কোনো আলাদা ইনস্টিটিউট গড়ে তুলি নাই। এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি, আমাদের সরকার, মাত্র আমরা 6 মাস হলো এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাজেট যেমন অ্যালোকেট করেছেন, উনি পার্সোনালি এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেন, শোনেন এবং আমাদের সাথে নিয়মিত আলোচনা করেন, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে। এবং তার সহধর্মিনী, যিনি নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর জোবায়দা রহমান, ওনারা দুজনই যে ইস্যুগুলোকে অত্যন্ত গুরুত্ব এবং প্রায়োরিটাইজ করেন, শিশু স্বাস্থ্য তার ভেতরে একটি। এবং এই কারণেই আমরা আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূর এগিয়ে গেছে
যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। তো আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে। এর পাশাপাশি ওমেন্স হেলথ, চাইল্ড হেলথ এগুলো নিয়ে আরও কিছু ইনস্টিটিউট এবং কাজ করার পরিকল্পনা সরকারের রয়েছে, যেগুলো এখনো বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে যে কিভাবে আমরা করব, কোথায় করব। ফলে শিশু স্বাস্থ্যের সামনের দিনগুলোতে আমাদের একদিকে যেমন নতুন হাসপাতালগুলো হচ্ছে, নতুন নতুন স্পেশালিটি এবং সাব স্পেশালিটি তৈরি হচ্ছে, আমাদের কিন্তু বিপুল পরিমাণ নতুন প্রশিক্ষিত চিকিৎসকের প্রয়োজন হবে এই শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটগুলোকে সঠিকভাবে এগিয়ে নিতে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই শিশু হাসপাতালের, আপনাদের এই বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আরও বড় পরিসরে আরও বেশি করে কাজ করার পরিকল্পনা নেওয়া দরকার। ইতিমধ্যে আপনাদের কোর্সগুলো আছে, সুতরাং প্রশাসনিক জটিলতা কম, কিন্তু আপনাদের রোগীর সংখ্যা, নতুন যে আমাদের বড় বড় বিল্ডিং হবে আপনাদের, সব মিলিয়ে আপনাদের ক্যাপাসিটি বাড়তে যাচ্ছে। সো আপনারা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের জন্য এগুলোর যে অথরিটিরা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করে আমার মনে হয় প্ল্যান শুরু করা উচিত যে ট্রেনিংয়ের ক্যাপাসিটি বাড়ানো, আরও বেশি ট্রেনিংকে আপনারা নিতে পারলে দেশ উপকৃত হবে, দেশ আরও বেশি শিশু বিশেষজ্ঞদের পাবেন। শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস আমাদের সরকারের পক্ষ থেকে যেটা, যে শিশু হাসপাতাল অনেক হোক, এটা কিন্তু আমরা চাই না। আমরা তো চাই না যে অনেক অনেক মিজলস ওয়ার্ড হোক, চাই কি? চাই না। আমরা আসলে অনেক শিশু হাসপাতাল চাই না, আমরা অনেক অনেক স্বাস্থ্যোজ্জ্বল শিশু দেখতে চাই। আমি মাঝে মাঝে বলি যে আমার যে মন্ত্রণালয়, আমি প্রতিমন্ত্রী, আমি কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হাসপাতাল প্রতিমন্ত্রী না। আমরা প্রায়শ স্বাস্থ্যকে হাসপাতালের সাথে গুলিয়ে ফেলি এবং উইথ অল গুড ইন্টেনশন আমরা যেখানেই যাই আমরা আরও হাসপাতাল বানাতে চাই, আমরা আরও ডাক্তার নিয়োগ করতে চাই। কিন্তু আসলে হেলথ তো শুধু ডিজিজের অ্যাবসেন্স না, আমরা সবাই পড়েছি। তা আমরা আসলে প্রিভেন্টিভ সাইডটাকে জোরদার করতে চাই, প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রুগী আসে না। এইটাই হাসপাতালের একটা সাকসেস আর এই হেলথ সিস্টেমের একটা ফেইলিয়ার। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমরা যে কারণে যে একটু আগে বললাম বিভাগীয় শহরে আমরা শিশু হাসপাতালগুলো গড়ে তুলছি, আরও ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং আমাদের প্রিভেনশন এবং প্রাইমারি হেলথ কেয়ারে আমরা জোর দেব। যেটার জন্য আমরা যে মাঠ কর্মীরা আমাদের কাজ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, পরিবার পরিকল্পনার অধীনে প্রায় 40,000 মাঠ কর্মী আমাদের কাজ করেন। সেখানে আমরা আরও 1 লক্ষ নতুন মাঠ কর্মী নেব এবং এই 1,40,000 মাঠ কর্মীকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে একেবারে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উপরে জোর দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ মা ও শিশু স্বাস্থ্যতেই মোটামুটি দেশের কিন্তু 60 to 75% অফ দ্য পপুলেশন কাভার্ড হয়ে যায়। আমরা যে মাঠ কর্মীদের নেব তাদেরকে যেমন বিশেষ প্রশিক্ষণ দেব, তারা যেন আরও বেশি কিছু করতে পারে এখনকার মাঠ কর্মীর চেয়ে। তারা বাড়ি বাড়ি যাবে, গিয়ে শুধু উপদেশ কিংবা হ্যান্ড আউট কিংবা জন্ম নিরোধক বড়ি ছাড়াও তাদের আরও অনেক কিছু করার আছে। এই আধুনিক সময়ে প্রাইমারি হেলথ কেয়ারেও কিন্তু অনেক আইডিয়াস, অনেক টেকনোলজি চলে আসছে। আমরা তাদেরকে একটা কিট দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেখানে অনেক ধরনের ডিভাইস থাকবে, যার ফলে বেশ কিছু কমন টেস্ট এবং কমন জিনিসপত্র ডেটা সে নিতে পারবে যখন বাড়ি বাড়ি গিয়ে ওই পরিবারের সবাইকে সে দেখবে। এবং সেটার সঙ্গে টেকনোলজি ইউজ করে আমরা বিভিন্ন তথ্য তাদেরকে দিতে পারবো, যে তথ্যগুলা ওই রুগীর জন্য ওর হিস্ট্রির সাথে, ওর রিস্ক ফ্যাক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই উপদেশগুলো তাকে আমরা তখন সাথে সাথেই দিতে পারবো। তো ডিজিটালি কানেক্টেড এবং আপনার তথ্য ভিত্তিক যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, সেটার উপর জোর দেওয়া হবে। আমরা উপজেলা হাসপাতালগুলোকে স্ট্রেনথেন করছি, প্রায় 3 গুণ সাইজ বানিয়ে ফেলছি। আমাদের 50 বেডের বেশিরভাগ এখন উপজেলা হাসপাতাল, সেগুলোকে আমরা 151 বেডের উপজেলা হাসপাতাল নির্মাণ করব বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়। অর্থাৎ প্রত্যেকটি উপজেলা আগে যতটুকু একটা হাসপাতাল তার ছিল, এরকম 3টা হাসপাতাল পেতে যাচ্ছে। এবং সেখানে শিশু স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেখানে তাদের জন্য জনবল থাকবে, তাদের জন্য আলাদাভাবে ওয়ার্ড এবং সমস্ত ফ্যাসিলিটি প্রত্যেকটা উপজেলা হাসপাতালে থাকবে। এই উপজেলা হাসপাতালগুলোতে আমাদের মেইন ফোকাস হবে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এই বিষয়গুলোর উপরে আমরা মূল জোরটা দেব। তো এইভাবে আমরা সাজানোর চেষ্টা করছি যাতে
আরও কম মানুষের অসুখ হয়, যাদের হচ্ছে তারা যেন তার বাড়ির কাছেই ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বেশিরভাগ রোগীর এবং রোগের চিকিৎসা আমরা দিয়ে দিতে পারি। অল্প কিছু যারা জটিল রোগে আক্রান্ত হবে তারা যেন জেলা হাসপাতাল মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছলেই বেশিরভাগের ক্ষেত্রে তার চিকিৎসায় আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। সেটাই কিন্তু হওয়ার কথা এবং সেটা ঘটানো সম্ভব। অন্তত এইটুকু আমরা করতে চেষ্টা করতেই পারি যে কোনো বিভাগের মানুষ কোনো অসুখের জন্য, সেটা যত জটিলই হোক, তার বিভাগের বাইরে যেতে হবে না। প্রত্যেকটা বিভাগীয় শহরে, ঢাকায় যে ইনস্টিটিউটগুলো আছে, ঢাকায় যে স্পেশালিস্ট সার্ভিসগুলো আমরা দিচ্ছি, আজকে জনসংখ্যার দিক দিয়েও বলুন, যে কোনো বিচারেই বলুন, বাংলাদেশের 4 থেকে 8টা মেজর সিটিতে এই একই সার্ভিসগুলো থাকা দরকার। তো আমাদের এই ডিসেন্ট্রালাইজেশনের জন্য ব্যাপক কর্মোদ্যোগ। আরেকটা বড় জায়গায় আমাদের ঘাটতি, সেটা হচ্ছে জনবল। জনবল, ডাক্তারের বিশাল ঘাটতি আছে আমাদের সরকারি সিস্টেমে। ওভারঅল আমাদের ডাক্তার আছে, কিন্তু সরকারি ডাক্তারের সংখ্যা অপ্রতুল। আমরা নতুন ডাক্তার নিয়োগ দেব 5,000 খুব দ্রুতই। নার্স নিয়োগ দেওয়া হবে, অলরেডি 800 বা 1000 নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে, আরও নার্স নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের কথা আমরা আগেই বলেছি, মেডিকেল টেকনোলজিস্টরা, টেকনিশিয়ানরা, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের এই এত এত যন্ত্রপাতি, এগুলো অকেজো হয়ে থাকে, এগুলো চালানোর লোক থাকে না। তো এদেরকেও আমরা নিয়োগ দেব এবং আরও বেশি প্রশিক্ষণ করে এই জনবলগুলো তৈরি করা হবে। আপনারা জানেন যে কোনো স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু জনবলটা হয় পিরামিড শেপের, আমাদেরটা একটা সিলিন্ডার শেপের। পিরামিড মানে হচ্ছে সর্বোচ্চ উপরে যারা থাকবেন ডাক্তাররা, তাদের সংখ্যার চেয়ে তারপরে যারা থাকবেন তাদের সংখ্যা 2 থেকে 3 গুণ বেশি হবে। সুতরাং ডাক্তারের চেয়ে 3 গুণ বেশি নার্স থাকার কথা। আমাদের দেশে বর্তমানে সরকারি সিস্টেমে ডাক্তার আর নার্সের রেশিও 1:1। এতে পুরো টিমের প্রোডাক্টিভিটি কমে যায়। ডাক্তার সাহেব আরও ভালো কাজ করতে পারতেন যদি তার সঙ্গে সঠিক টিমটা থাকতো। সেই সঙ্গে আপনার প্যারামেডিক বা টেকনিশিয়ান, এদের সংখ্যা হওয়ার কথা 1:5 ডাক্তারের সঙ্গে, সেটাও আমাদের প্রায় 1:1। এই জন্য সবই 1:1। যতজন ডাক্তার, ততজন নার্স, ততজন প্যারামেডিক। একটা সিলিন্ড্রিক্যাল জনবল নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যেটা হেলথ সিস্টেমে কাজ করে না। তো এই সমস্যাগুলো আমাদের আছে। শেষ করার আগে আমি দুটো কথা বলতে চাই আমাদের এই মিজলস নিয়ে, কিন্তু আরো বড় পরিসরে জিনিসটা নিয়ে। আমরা এমন একটা সময়, এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে কিছু জিনিস ঘটে গেছে যেগুলো আর কখনোই আগের মতো হবে না। আমরা যে সময়টা বাস করছি সেটাই হচ্ছে আসলে মহামারী এবং অতিমারীর কাল। আমরা যে কোভিডের সময় আমরা যা দেখেছি, আমরা কেউই আমাদের জীবদ্দশায় এর আগে কখনো এটা দেখিনি। এই ধরনের মহামারী পৃথিবীতে আগে গড়পড়তা হতো 100 বছরে একবার। প্রযুক্তির পরিবর্তন, আমাদের জীবাণুর পরিবর্তন, আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের মোবিলিটি, ইন্টারন্যাশনালি কানেক্টিভিটি এবং ট্রাভেল করা, সব মিলিয়ে এখন পৃথিবীতে আর 100 বছর বোধহয় অপেক্ষা করতে হবে না পরবর্তী অতিমারী বা মহামারীর জন্য। সো গ্লোবাল হেলথে এখন নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে প্যান্ডেমিক প্রিপেয়ারনেস। পৃথিবীর সব দেশে স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিমাণ নতুন বাজেট দিতে হবে এবং হচ্ছে, যাতে আগামী যে মহামারীটা হবে তখন যেন আমরা আতঙ্কিত হয়ে না পড়ি, তখন যেন আবার লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুবরণ করতে না হয়। তো সেই আঙ্গিকে যদি চিন্তা করেন, এই মিজলস আজকে আমাদের গবেষকরাও গ্রাফে দেখিয়েছেন, অনেক বছর কিন্তু আমরা কমছিলাম, কমতে কমতে প্রায় শেষ হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিলাম আমরা এটার কথা। কিন্তু সামান্য একটা ভুল, হেলথ সিস্টেমের সামান্য গ্যাপ এবং আমাদের এই ইমিউনাইজেশন সিস্টেম, প্যান্ডেমিকের জন্য প্রিপেয়ার থাকা, এগুলো এমন একটা জিনিস যেখানে সামান্য একটা গ্যাপ আপনার বিশাল ধরনের ক্ষতি করতে পারে। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকে এই মিজলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। এবং মিজলস যে পরিমাণ ইনফেকশাস, একটা সত্যি কথা আমাদেরও জানা দরকার এবং মানুষকেও আমাদের বলা দরকার। আমরা সরকার হিসেবে বা দল হিসেবে যেহেতু জনগণের রাজনীতিটা করে তাদের ভোট নিয়ে আমরা সরকার হয়েছে, আমরা কিন্তু জনগণের সাথে সম্পর্কটা আগের সময় যেমন ছিল সেখান থেকে সরিয়ে এনেছি। যা কিছুই ঘটুক আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করব এবং কি ঘটছে সেটা জনগণকে জানাবো। স্বচ্ছতা এবং তথ্য প্রবাহ। একটা প্রশ্ন আজকে এসেছে এবং মাঝে মাঝেই আসে এখন, যে এটা কতদিন, এটা কি আজীবন চলবে এই মিজলস? আপনারা এখানে যারা ডাক্তার, যারা ভাইরোলজি এসব নিয়ে বা গবেষক, তারা সবাই জানেন যে মিজলস একটা ভীষণ ইনফেকশাস একটা জীবাণু
এবং এটা একবার হয়ে গেলে আপনি থামানো খুব কঠিন। এবং বিভিন্ন আলোচনা আজকে এসেছে, অ্যান্টিবডির কথা এসেছে, ব্রেস্ট ফিডিং এর কথা এসেছে, হ্যাঁ, ম্যাটারনাল অ্যান্টিবডির কথা এসেছে। একজন একটুখানি বলেছিলেন, ওইটাই ছিল আসলে ফাইনাল কথা, যেটা আমরা মানতে চাই না। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স যা জানে, মিজেলসের মতো অসুখ থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে হলে হাজার হাজার ভেন্টিলেটর, আইসিইউ এবং হাসপাতাল দিয়ে কিচ্ছু হবে না। আপনি পারবেন না এই মৃত্যুর ঢল থামাতে। আপনাকে প্রিভেনশনের দিকেই যেতে হবে। টিকা ছাড়া আর কোনো পথ এখন পর্যন্ত এফেক্টিভ আমাদের জানা নাই। সুতরাং যেহেতু সেখানে একটা ফেইলিয়ার ছিল, যেহেতু সেখান থেকে আউটব্রেকটা হয়েছে, যেহেতু আমরা অল্প সামর্থ্য নিয়ে দ্রুত গতিতে আমাদেরকে এটা করতে হচ্ছে। সামর্থ্য কিন্তু শুধু আর্থিক সামর্থ্য না। এই যে টিকা যারা দেন মাঠকর্মী, আমাদের থাকার কথা 40,000, আমাদের বর্তমানে আছে 25,000। তাহলে 40% আমার মাঠের জনবল নাই, 60% আছে। যদি তারা 100% সবাই কাজ করত, আমার কাভারেজ আজকে 60% হওয়ার কথা। তারা 200% পরিশ্রম করেছেন, গ্রামে গঞ্জে চর অঞ্চলে সাইকেলে নিয়ে, নৌকায় নিয়ে, এই টিকা নিয়ে কিন্তু তারা গেছেন। 1 মাসের মধ্যে প্রায় 2 কোটি শিশুকে তারা টিকা পৌঁছে দিয়েছেন। এটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে হিউজ একটা অপারেশন, হিউজ একটা ইমিউনাইজেশন ক্যাম্পেইন। সুতরাং আমাদের স্বাস্থ্যকর্মীদের ত্যাগ এবং কর্মস্পৃহা, এটাকে আন্ডার এস্টিমেট করা উচিত না, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যেটা আমাদের কম আছে, আমাদের সংখ্যাটাই কম। লাগবে 10 জন ডাক্তার, আমার আছে 5 জন ডাক্তার। লাগবে 40,000 টিকা দেওয়ার কর্মী, আছে আমার 25,000। সেই কারণে একটা গ্যাপ হয়েছে। এখন যদি আজকে থেকেও আমরা সবকিছু, যে মাল্টিপল ফ্যাক্টরের কারণে, ফেইলিয়ারের কারণে এটা হয়েছে, একদিকে আমাদের ইমিউনাইজেশন দিতে হবে, সেটার কাভারেজ কম থাকলে সেটা আরো কাভারেজ বাড়াতে হবে। আমাদেরকে হার্ড ইমিউনিটি আলটিমেট হচ্ছে সলিউশন। সেটা করতে গিয়ে জনবল নাই, জনবল নিতে হবে। সো এই সব কিছু ঠিক মতো করলেও হুট করে আগামী সপ্তাহে আমার মিজেলস এখানে সব বন্ধ হয়ে যাবে, এই মিথ্যা আশ্বাস আমি কাউকে দেব না। এবং আমি মনে করি না কোনো দায়িত্বশীল চিকিৎসক, বিজ্ঞানী এই জায়গাটা নেবেন। এটা আমরা সবকিছু ঠিক করলেও হয়তো মিনিমাম আরো 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাস সময় লাগবে। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর মধ্যেই আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে, এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু এই অবাস্তব প্রত্যাশা রাখা যাবে না যে কোনো একটা ম্যাজিক বুলেটে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ভুল করে আমরা করে ফেলেছি, সেটার সমাধান কালকে বা সামনের সপ্তাহে হয়ে যাবে। এই গেল প্যান্ডেমিক, এগুলো নিয়ে। আর আমরা সামনের দিনগুলোতে আসলে প্যান্ডেমিক প্রিপেয়ারনেসে জোর দিচ্ছি এবং এই ব্যাপারে রিসার্চারদের অনেক কাজ করতে হবে। আমাদের দেশে বিভিন্ন ভালো ভালো রিসার্চের প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে আমরা অ্যাক্টিভেট করছি। এবং আজকে আপনাদের শিশু হাসপাতালে এই যে রিসার্চ ডিসেমিনেশনের যে অনুষ্ঠানটা আপনারা করলেন, পাশাপাশি যাদেরকে আজকে অনুদান দেওয়া হলো, আমার খুবই ভালো লেগেছে। এই তালিকাটাও আমি খুব মন দিয়ে পড়ছিলাম। রিসার্চগুলোর যে টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সব টপিকে টিম করে সুন্দরভাবে আপনারা রিসার্চগুলো করছেন। এবং যে অনুদান দেওয়া হয়েছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, আমি বলবো যে একটা ডিসেন্ট অ্যামাউন্টের অনুদান, যেটা দিয়ে চাইলে একটা রিসার্চ প্রজেক্ট সুন্দরভাবে করা যায়। তো সকল রিসার্চার যারা আজকে অনুদান পেলেন এবং তাদের টিম মেম্বার এবং তাদের সুপারভাইজার, সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এবার আসি আমাদের আজকের সভাপতি, চেয়ারম্যান, তিনি যে বিভিন্ন দাবি এবং বিষয়গুলো উত্থাপন করেছেন, মোটা দাগে সংক্ষেপে বলে দেই। এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের একটা অ্যাসেট, এটার জন্য আমরা সবাই গর্ববোধ করি। অতীতেও শিশু হাসপাতাল সরকার থেকে সহযোগিতা পেয়েছে, ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও পাবে। কোন বিষয়ে কখন কি সহযোগিতা লাগবে, এটা আমরা যোগাযোগ করে, আলোচনা করে, আমরা প্রায়োরিটাইজ করে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ভালো প্রতিষ্ঠানটিকে সামনে এগোনোর জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।